দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় বাজেট দিল অন্তর্বর্তী সরকার। স্বাধীনতার পর প্রথমবারের মতো মোট আকার কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের যে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের ভাতা, চিকিৎসা, অনুদান ও পুনর্বাসনের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব। করমুক্ত আয়সীমার তালিকায় যুক্ত করা হলো জুলাই অভ্যুত্থানে গেজেটভুক্ত যোদ্ধাদের। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার প্রস্তুতি হিসাবে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। কর অব্যাহতির সুযোগ না বাড়ানোর চূড়ান্ত ঘোষণা। মার্কিন শুল্ক যুদ্ধে এগিয়ে থাকার কৌশলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে রয়েছে শুল্ক কমানোর নির্দেশনা। প্রথমবারের মতো দেশে তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য 100 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। প্রথমবারের মতো আগের অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরের জন্য কমানো হয়েছে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ। দরিদ্র প্রান্তিক ফরহাদুর রহমান যোগ হয়েছে কিন্তু অনেক পণ্য, এর মধ্যে কিন্তু রয়েছে রড, সিমেন্ট সহ বিভিন্ন হার্ডওয়্যার পণ্য। বাড়ি তৈরিতে কিন্তু রডের কোনো বিকল্প নেই, আর সেই রডের ওপর কিন্তু শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে বাজেটে। এতে কিন্তু দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে রড জাতীয় পণ্যের। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই প্রভাব পড়েনি রড জাতীয় পণ্যের দামে। কারওয়ান বাজারের যে হার্ডওয়্যারের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে সবকিছু। নাট বল্টু, রডের তৈরি যে ধরনের পণ্যগুলো রয়েছে, তালা, দরজার লক, এই সবই কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে। সেখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি। এখানকার বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে বর্তমানে রডের দাম কম রয়েছে, কিন্তু তাদের বাজার পরিস্থিতি কিন্তু বেশ খারাপ। তাদের কিন্তু ক্রেতার তেমন কোনো তারা দেখা পাচ্ছেন না, তাদের বাজার পরিস্থিতি খারাপ। এর মধ্যে যদি রডের দাম বেড়ে যায় তবে কিন্তু তাদের বাজার আরও বেশি খারাপ হয়ে যাবে বলে তারা মনে করছেন। তাদের ব্যবসায় কিন্তু তারা আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে তাদের আশঙ্কা। এছাড়া কিন্তু প্লাস্টিক পণ্যের ওপর কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ওপর কিন্তু মূল্য সংযোজন কর দ্বিগুণ করা হচ্ছে। এতে কিন্তু প্লাস্টিকের যে প্লেট, গ্লাস, চামচ, বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের জিনিস, এগুলোর কিন্তু দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এইসবের দোকানগুলোতে কিন্তু এইসবের দাম কিছুই বাড়েনি। এটা একটা স্বস্তির লক্ষণ। বিক্রেতারা এই ক্ষেত্রে কিন্তু একটা স্বস্তি দেখাচ্ছে যে দাম বাড়ার কথা থাকলেও কিন্তু এই সকল পণ্যের দাম কিন্তু বাড়েনি। আবার এদিকে ক্রেতাদের স্বস্তি দেওয়ার জন্য কিছু নিত্যপণ্যের দাম কিন্তু কমার কথা বলা হয়েছে বাজেটে। বছরে এই পর্যন্ত আয় হলে কোনো কর দিতে হবে না, এর বেশি হলে নির্ধারিত হারে দিতে হবে কর। সাধারণ মানুষকে স্বস্তি দিতেই করমুক্ত আয়সীমা ঘোষণা করে সরকার। 2025-26 কর বর্ষে অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা। তবে ধনীদের জন্য থাকতে পারে সর্বোচ্চ 30% কর বসানোর প্রস্তাব, যা এখন 25%। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা উন্নীত করার দাবি এলেও বাজেট পরবর্তী 2 কর বর্ষে এই সীমা বাড়িয়ে করা হয়েছে 3,75,000 টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা হবে 5,25,000 টাকা। এই বছর আসলে বলা উচিত যে আগামী কর বর্ষে কি হবে। তাহলে যেটা হয় যে এই বছর আপনি যখন ট্যাক্স ডিডাকশন করছেন কিংবা আপনি যখনই ট্যাক্স হিসাব করছেন, তখন আপনি জানেন যে এক্স্যাক্টলি কত টাকা ট্যাক্স এই বছরের আয়ের উপরে দিতে হবে। এটা যদি আগামী কর বর্ষের জন্য যদি আপনি সেট করে না দেন, তাহলে দেখা গেল আমরা এক হিসাবে আমরা আয়কর কাটলাম কিংবা আয়কর প্রভিশন করলাম, সেটা পরের বছর যখন অ্যাকচুয়ালি দিতে হচ্ছে তখন গিয়ে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম করে ছাড় দিয়ে পরিমাণ ধরা হয়েছে 1,000 টাকা। তবে নিয়মিত করদাতাদের জন্য এলাকা ভেদে ন্যূনতম কর 3,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 5,000 টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। করেছি খুব সংক্ষেপে, যেহেতু এটা আমরা বাজেটের কিছু পদক্ষেপ এবং খাতের বিশ্লেষণ করব, খুব সংক্ষেপে দু একটা সূচকের কথা বলছি যে বাজেটটা কি বলা হচ্ছে যে প্রবৃদ্ধির কথা। প্রবৃদ্ধির আগামী অর্থ বছরে সেটা 5.5 হিসাব করা হয়েছে এবং যা 2025 অর্থাৎ চলতি অর্থ বছরের যে সংশোধিত লক্ষ্যমাত্রা সেখানে 5% করা হয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমরা কিছুদিন আগে যে
বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে একটা প্রভিশনাল জিডিপি গ্রোথের এস্টিমেট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে সেটা হবে 2025 সালের জন্য 4%। তো এখানে 5% রিভাইজ বাজেটে সেটার সাথে একটা বিরাট গ্যাপ রয়েছে। সেটা কিভাবে অর্জন করা হবে সেটা কিন্তু স্পষ্ট নয়। অন্যতম বিষয় হচ্ছে যে বিনিয়োগ এবং জিডিপির আকারে বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে এক ধরনের যে স্থবিরতা 23-24% মধ্যে বহুদিন থেকে আটকে আছে, সেটি একটি উদ্বেগের বিষয়। সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরেও সামান্য একটু লক্ষ্যমাত্রাটা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও যে বর্তমানে যে চলমান অর্থনৈতিক অবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে বিনিয়োগ কতখানি বাড়ানো যাবে সেটাও কিন্তু একটু সন্দেহের অবকাশ রয়ে যায়। আর আমরা লক্ষ্য করেছি যে এখানে ব্যক্তি খাতের বিনিয়োগের বিপরীতে সরকারি খাতের বিনিয়োগটাই কিন্তু বাড়ছিল। তো সেখানে আগামী অর্থ বছরে একটু নিম্নমুখী করা হয়েছে। আমি আরেকটি সূচক বিনিয়োগের ক্ষেত্রে যদি বলি, যেটা বললাম যে ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহ ব্যাংক থেকে, সেটার লক্ষ্যমাত্রা 2026-এ 11% করা হয়েছে, কিন্তু রিভাইজ বাজেট 2025-এ সেটা কিন্তু 9.8 এবং এপ্রিল পর্যন্ত সেটা 7.5%। আরও 2 মাস পরে কতখানি বাড়বে এবং তারপরে আগামী বছরে সেটা আরও ঋণ প্রবাহটা বাড়বে, সেটা যদি বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কিভাবে বাড়বে সেটি একটি বিষয়। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা যেটা রাখা হয়েছে 6.5%, কিন্তু আমরা জানি যে এখন এটা মূল্যস্ফীতির সাধারণ পয়েন্ট টু পয়েন্ট বেসিসে, অর্থাৎ মাস ভিত্তিকে সেটা যদিও 9% নেমে এসেছে, মে মাসে 9.5%, কিন্তু যদি যখন আমরা পুরো অর্থ বছরেরটা বিবেচনা করি তখন কিন্তু 12 মাসের একটা অ্যাভারেজ, এবং সেই 12 মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে 10.1% রয়েছে। সুতরাং অর্থ বছর 25-এর শেষে এবং অর্থ বছর 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে, এবং এই প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়, যদি না এটার বিপরীতে আরও অনেক ধরনের। করতে দেরি হলো। আপনারা যদি প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে, সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি জানি যে এই বিলম্বের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না। আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে, সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদেরকে প্রমাণ করা হবে, দেয়া হবে, এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে। সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার, এবং কোর্ট বুঝবে, আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দেবে। দুইজনের নাম তো বললেন, বাকি 5 জনের নামটা কি বলা যাবে অভিযুক্ত? আমার প্ল্যান্টের মধ্যে যতটুকু আছে যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম, এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি।